অনুভবে তুমি সিজন 2 লেখনীতে লিজা মনি পর্ব 51 প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘণ্টা নিঃশব্দে নির্ভুল ছন্দে এগিয়ে চলে সময়ের সূচে গাঁথা হয়ে। কেউ থামায় না, কেউ ফেরাতে পারে না জীবনের প্রতিটি মুহূর্তকে পেছনে ফেলে সময় নিজের গতিতেই হাঁটতে থাকে নির্লিপ্ত, নির্বিকার। সময় অপেক্ষা করে না কারো জন্য, সে অনুভব করে না কারো কষ্ট বা ক্লান্তি। তবুও আমরা প্রতিনিয়ত তার সঙ্গে যুদ্ধ করি। চাই একটুখানি থামতে, ফিরে যেতে, অথবা ধরে রাখতে কোনো প্রিয় মুহূর্তকে। কিন্তু সময়, সে শুধু চলে যায় সামনে, আর আমাদের ফেলে রেখে যায় পিছনে স্মৃতি আর আফসোসের ধূসর ধুলোয় ঢাকা একাকিত্বে। আসাদ হোসেনকে হসপিটাল থেকে বাড়িতে নেওয়া হয়েছে। এখন উনি পুরোপুরিভাবে সুস্থ। ইয়ানাকে সেদিন সকালে চৌধুরী বাড়িতে দিয়ে অগ্নি নিখোঁজ। অগ্নি কোথায় আছে সেটা কেউ জানে না, এমনকি আরিফও না। ইউভি আর রায়ান প্রথম 2 দিন না ভাবলেও এখন বেশ চিন্তিত। হুট করে কোথায় গিয়েছে? নিজেকে গোম করার পিছনে নিশ্চয় কোনো কারণ আছে। অগ্নি গভীর জলের মাছ। ওর চালচলন বুঝা কষ্টসাধ্য। জীবনে কাউকে কিছুর কৈফিয়ত দেয়নি, আর নিতে যাওয়াটাও বোকামি। অগ্নির এমন কঠিন সত্য উদ্ঘাটনের পর চৌধুরী বাড়ির প্রতিটি কোণ যেন ভারী হয়ে উঠেছে। নরম বাতাসেও এক অজানা আতঙ্ক ঘোরাফেরা করে। চোখে চোখে রয়েছে বিস্ময় আর অস্থিরতা। হল্লা, পার্টি এক প্রকার নির্বাক। এই পরিস্থিতিতে আনন্দ ভ্রমণ, সাজেকের মনোরম প্রাকৃতিক দৃশ্য কি আদৌ মনকে শান্তি দেবে, যখন ঘরের মেয়েটির জীবন তলিয়ে গেছে এক ঘোর অন্ধকারে? তাই সবাই সাজেক যাত্রা বাতিল করে দিয়েছে। ইয়ানা, যার মুখে একটুকু হাসিও এখন অনেক দিনের অতিথি। তার কষ্টকে পাশ কাটিয়ে কেউ নিজেকে আনন্দে ভাসাতে চায়নি। তবে ইয়ানা চেয়েছিল এই থমথমে বাতাসটা একটু নরম হোক। চেয়েছিল অরিদ আর মীরার চিরকালের দূরত্ব একটু ঘুচুক। সত্যিই তো হানিমুন না হোক, একটা ছোট্ট ভ্রমণ হয়তো তাদের সম্পর্ককে আরেকটা সুযোগ দেবে। চুপি চুপি সবার মনে সেই কথাই ঢোকানোর চেষ্টা করেছে ইয়ানা। তোমরা যাও, অরিদেরও তো মানসিক পরিবর্তন দরকার বলে নিজেকে আড়াল করে নিয়েছে। যখন সবাই তাকে জিজ্ঞাসা করেছে তুমিও যাবে তো, সে নরম গলায় ক্লান্ত হাসিতে বিষয়টি এড়িয়ে গেছে। কেউ তার সেই বিষাদভরা চোখ উপেক্ষা করতে পারেনি। একটা মেয়ে যার জীবন একের পর এক যন্ত্রণায় পুড়ছে, তার কিভাবে আনন্দে মেতে ওঠা সম্ভব? তাই শেষমেশ কেউ আর কোথাও যায়নি। অরিদ গিয়েছে, তবে পরের দিন আবার চলে আসে। হল্লা, পার্টি, সবাই ক্যাম্পাসে বসে আছে। সবার মধ্যে পিন পিন নীরবতা। এমন সময় মীরা এক গভীর আর ভাবুক কণ্ঠে সবার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, মীরা, তুই কি আগের থেকে সব জানিস? সব সত্যি জানার পর আমরা যেভাবে ট্রমায় ছিলাম, তুই এত স্বাভাবিক ছিলি কিভাবে? বড্ড ভাবায় কিন্তু। মীরা মাথায় রাখা উড়োনাটা খুলে এক পাশে রেখে বিছানায় বসে উত্তর দেয়, জানতাম। আরু হুট করে বিছানা থেকে উঠে বসে, চোখ বড় বড় করে অবাকতার সাথে বলে, কি হা, তুই সব জানতি? মীরা, আমি কানাডায় থেকেছি 5 বছর। আরু, তারপর ইয়ানার সাথে সম্পর্ক জেনে যাওয়াটা কি স্বাভাবিক নয়? ভাইয়া নিজেই ধরা দিয়েছে আমার সামনে। সুমু শুকনো ধোক গিলে বলে, জানার পরও এত নির্ভুল কিভাবে ছিলি? ভয় করেনি ভাইয়ার সাথে কথা বলতে? মীরা হেসে বলে, করাটা কি স্বাভাবিক নয়? আরু মৌন গলায় গালে হাত দিয়ে বলে, বিশ্বাস কর বোন, ক্লাস 10-এ যখন পড়তাম তখনও ভীতু ছিলাম। রাস্তায় পুলিশ দেখলে আম্মুর কাপড়ে ধরে রাখতাম। আর সেখানে একজন গ্যাংস্টারের সামনে 1000 বার গিয়েছি, তাও আবার ভয় ছাড়া। বুঝতে পেরেছিস কত সাহসী হয়েছি আমি? মীরা আর সুমু আরুর কথায় হাসে। রুহান, প্রচুর সাহসী হয়েছিস। পাগল দেখলেও ভয়ে দৌড় শুরু করিস, আবার আসছিস সাহসী হতে। আরু কটমট চোখে তাকায় রুহানের দিকে। রোহান ডোন্ট কেয়ার ভাব নিয়ে জুসে চুমুক দেয়। মীরা, কিন্তু সেই হিংস্র গ্যাংস্টার এই একটা মেয়েকে অসম্ভব ভালোবাসে। ভাইয়ার ভালোবাসা কখনো শুনিনি, কিন্তু দূর থেকে অনুমান করেছি। অনেকবার অনেক কিছুর সাক্ষী হয়েছি আমি। তখন দেখেছি ভাইয়ার পাগলামো আর তীব্রতা। মাঝে মাঝে ভাবি একজন মানুষ এতটা তীব্রভাবে কি করে আগলে রাখতে পারে। তাদের সংসার হয়েছে ঠিক, কিন্তু সেই সংসার আর সাজাতে পারেনি। সেই অগুছালোভাবেই পড়ে আছে। সুমু আনমনেই বলে, আদৌ কি হবে? সুমু আর আরও বিষণ্নভাবে তাকায়। সুমুর হুট করে মনে পড়ে যায় রায়ানের কথা। রায়ান তো গোয়েন্দা অফিসার, তাহলে একজন ক্রিমিনালের ফ্রেন্ড কিভাবে হয়? রায়ান কি আদৌ গোয়েন্দা অফিসার নাকি শুধু নাম মাত্র? সেও কি ঘুরে ফিরে কোনোভাবে এইসবে যুক্ত? সুমুর ভয়ে গলা শুকিয়ে আসে। আকাশ ঘড়ির দিকে তাকিয়ে বলে, ক্লাসের সময় হয়ে যাচ্ছে, এখন যাওয়া যাক। সুমু, হ্যাঁ চল।
হল্লাপোর্টি সবাই ক্লাসের উদ্দেশ্যে রোয়া দেয়। কিছু দূর যেতেই মীরা আহহ আর্তনাদ করে পা চেপে বসে পড়ে। আরু, আকাশ, রুহান, সুমু সবাই একসাথে মীরার দিকে তাকায়। আরু পায়ের নিচে চাপ দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। চোখে মুখে ব্যথার ছাপ স্পষ্ট। সুমু অধৈর্য হয়ে মীরার সামনে বসে বলে, কি হয়েছে মীরা? ব্যথা পেয়েছ নাকি? মীরার ভাঙ্গা আওয়াজ, লোহার মধ্যে আঘাত পেয়েছি। মেবি রক্তক্ষরণ হচ্ছে। আরু, রক্তপাত হচ্ছে। আকাশ পকেটে হাত দেয় রুমাল খুঁজার জন্য, কিন্তু রুমাল আনেনি আজ। মৃদু আওয়াজে শীত বলে মীরার দিকে এগিয়ে যায়। রুহান ও রুমাল ব্যবহার করে না। লোহা একদম গেঁথে গিয়েছে জুতাসহ। অতিরিক্ত ব্যথায় মীরার চোখ নিভু নিভু হয়ে আসে। কোনো মতে তাকিয়ে থাকে। আরও কোনো উপায় না পেয়ে চলে যায় অরিদের কাছে। অরিদ এই মুহূর্তে জিসান আর সিমিদের সাথে আড্ডায় ব্যস্ত। আরুর উপস্থিতি পেয়ে তারা পিছন ফিরে তাকায়। অরিদ কপাল কুঁচকে প্রশ্ন করে, কি ব্যাপার আরু? আর ইউ ওকে? এইভাবে হাঁপাচ্ছ কেন? আরু মিহি আওয়াজে বলে, ভাইয়া মীরার পায়ে লোহা গেঁথে গিয়েছে একদম। একটু রক্তপাত হয়েছে, কিন্তু উঠে দাঁড়াতে পারছে না। আপনাকে জানানোর প্রয়োজন মনে করলাম, তাই জানাতে এসেছি। যেহেতু আপনি ভার্সিটিতেই আছেন। অরিদ গম্ভীর হয়ে বসে। বিরক্তি নাকি অন্য কিছু বোঝা মুশকিল। সিমি, কি বলো? কোথায় আছে এখন মীরা? আরু, ক্যাম্পাসের পাশে। জিসান অরিদকে এইভাবে খাপছাড়া ভাবে বসে থাকতে দেখে। তোর বউ আঘাত পেয়ে বেহুশ হয়ে আছে, আর তুই শালা খাম্বার মতো বসে আছিস। অরিদ কিরমিরিয়ে বলে, খবরদার জিসান, বউ সম্বোধন করবি না। ওই মেয়ে অরিদ চৌধুরীর বউ নয়। জিসান গালে হাত দিয়ে অবুঝের মতো বলে, কবুল কি আমার বাপে বলেছিল? প্রতি রাতে রুমে কি মীরার সাথে কোনো ছাগল থাকে? বাসর করে ভার্জিনিটি নষ্ট করে বসে আছে, আর শালায় বলে বউ সম্বোধন না করতে। অরিদ, বাসর করলে এতদিনে এই মেয়ের পেটে বাচ্চা থাকত, ইডিয়েট। জিসান হাসি দিয়ে বলে, দেশ অনেক ডিজিটাল হয়েছে বাবা। হয়তো প্রো। অরিদ ধমকে উঠে, খবরদার জিসানের বাচ্চা, বাক্যটা শেষ করলে তোকে মাটির নিচে পুঁতে ফেলব। আরও চোখ বড় বড় করে তাকায়। কি বলে এইসব? তারা তো দেখছি আমাদের থেকেও এগিয়ে। জিসান চুপ হয়ে যায়। অরিদ আরুর উদ্দেশ্যে গম্ভীর হয়ে বলে, চলো। আরুর সাথে অরিদ, জিসান আর সিমি এগিয়ে যায়। মীরা যেখানে আঘাত পেয়েছে দেখানে নিয়ে যায়। রুহান মীরাকে পাজা কোলে নিতে যাবে, এমন সময় আকস্মিক অরিদের ভারী গম্ভীর স্বর, ডোন্ট টাচ। আমি দেখছি রুহান। সবাই তাকায় অরিদের দিকে। সবার চোখে মুখে অবাকতা। সুমু অবাক হয়ে বলে, ভাইয়া আপনি? অরিদ কিছু বলে না, গম্ভীর হয়ে তাদের দিকে এগিয়ে যায়। সুমু আরুর দিকে ইশারা করে জিজ্ঞাসা করে, তুই বলেছিস? আরু মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়। সুমু হালকা হাসে। অরিদ মীরার দিকে বিরক্তি নিয়ে তাকিয়ে দাঁত চেপে বলে, হাঁটার সময় কি চোখ আকাশে রেখে হাঁটো? দেখে হাঁটতে পারো না? কতটুকু রক্তক্ষরণ হয়েছে এডিয়েট। মীরা নিভু নিভু চোখে অরিদের গম্ভীর মুখের দিকে তাকায়। কত বড় খারাপ হলে সাহায্য না করে এইভাবে ধমকায়। কে বলেছে উনাকে আসতে? আমি তো বলিনি। আরও না হয় আবেগের বশে বলেছে, উনি এড়িয়ে গেলেই তো পারতেন। মীরা নিচু আওয়াজে বলে। সুমু বলে, দে বিপদ কাউকে বলে আসে না। কে বলেছে এখানে আসতে? আমাকে একটু ধর, আমি গাড়ি দিয়ে চলে যাচ্ছি। মীরা সুমুর হাত শক্ত করে ধরে উঠে দাঁড়ায়। পুরো মাথা হুট করে ঘুরে যায়। মীরা পড়ে যেতে নিলে আরও শক্ত করে ধরে। মীরা সুমুর হাতে ধরে এগিয়ে যাবে, এমন সময় হুট করে শূন্যে ভেসে উঠে। আকস্মিক এমন হওয়াতে ভয়ে কারোর শার্টের কলার চেপে ধরে। সবাই অবাক আর স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। আরও খুশির উত্তেজনায় রুহানকে চিমটি কেটে বলে, দোস্তু কি দেখতে পাচ্ছিস? রুহান চিমটিটা ধীরে দিলেও পারতি ডাইনি। দেখতে পাচ্ছি মাখামাখি প্রেম। শুধু আমি না, পুরো ভার্সিটির স্টুডেন্টরা তাকিয়ে আছে। সুমু চারদিকে তাকায়। ক্যাম্পাসের প্রতিটি মানুষের নজর অরিদ আর মীরার দিকে। এক একটা মেয়ে মুখ হা করে তাকিয়ে আছে। সবার চোখে মুখে বিষণ্ণতা আর হিংসা।
সুমু ঠোঁট চেপে হাসে। ভার্সিটির গেইটের সামনে আসতেই মীরার টনক নড়ে। অরিদের কোলে ভাবতেই চোখ বড় বড় করে ফেলে। অরিদের মুখের দিকে তাকিয়ে ছাটফটিয়ে উঠে নামার জন্য। কত বড় নির্লজ্জ হলে সবার সামনে কোলে তুলে নিয়ে এসেছে। এই মুখ আমি কিভাবে দেখাব? মীরা সামান্য রাগান্বিত কণ্ঠে বলে। বলেছিলেন ভার্সিটির কাউকে না বলি আপনার আর আমার বিয়ের কথা। আমি ও বলেনি। ইভেন কখনো আপনার সামনে ও যায়নি। তাহলে আজ সবার সামনে কোলে তোলে নিয়ে আসার মানে কি অরিদ চৌধুরী? যখন কাল সবার সামনে প্রশ্নবিদ্ধ করবে কে আমি, তখন এসে আবার আমাকে দোষ দিবেন। কেন আমাকে কোলে তুলেছেন তখন কি বলবেন? অরিদ মীরাকে গাড়ির ভিতরে বসিয়ে দিয়ে বলে, নিজেকে বড় ভাবাটা বন্ধ করো। তোমার জায়গায় অন্য কেউ হলে তাই করতাম। জাস্ট মানবতা, তাই অন্য কিছু ভাবার প্রয়োজন নেই। মীরা হালকা হেসে বলে, এইরকম মানবতা বুঝি সবার সাথেই করেন? মানবতা দেখিয়ে কয়টা মেয়েকে কোলে নিয়েছেন শুনি? আকস্মিক অরিদ মীরার দুই বাহু চেপে ধরে। মীরা ব্যথায় হালকা মুখ কুঁচকে ফেলে। অরিদ দাঁত কিরমিরিয়ে বলে, নোংরা ইঙ্গিত দিলে কলিজা টেনে নিয়ে আসব। রাগাবে না আমাকে? মীরা হেসে বলে, ওমা এইমাত্র তো বললেন মানবতা দেখিয়ে আমাকে সাহায্য করেছেন। তাহলে নিশ্চয় অন্যজনকেও করেছেন। আমি তো মাত্র জিজ্ঞাসা করেছি, এত রেগে যাচ্ছেন কেন? আপনার রাগ দেখে মনে হচ্ছে ক্ষমার অযোগ্য কিছু বলে ফেলেছি। অরিদ ব্যাকসিট থেকে ফার্স্ট-এড বক্স নিয়ে বলে, প্রশ্নের উত্তর তো আমি আমার বাবা মাকেই দেয় না। তাহলে তুমি কিভাবে আশা করো আমি তোমার কথার উত্তর দিব? আরেকটা কথা বললে মাঝ রাস্তায় ফেলে দিয়ে যাব। খোদার কসম কথার নড়চড় হবে না। মীরা নিশ্চুপ হয়ে যায়। অরিদ মীরার পায়ের দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে বলে, পা উপরে তুলো। মীরা, কেন? অরিদ, মেডিসিন লাগাব তাই। মীরা চোখ বড় বড় করে ছাটফটিয়ে উঠে। না প্লিজ, এমন করবেন না। মেডিসিনে প্রচুর জ্বালা করবে। আমি এইসবে প্রচুর ভয় পায়। অরিদ মীরার দিকে তাকিয়ে অবাক হয়ে তাকায়। সারাদিন ঝগড়া লেগে থাকার সময় শরীর তেজ দেখলে মনে হয় কালনাগিনী। আর এখন মেডিসিনে ভয় পাচ্ছে। অরিদ জোর করে মীরার পা তুলে নিজের উরুর উপর রাখে। মীরা অবাকতা রেখে ভয়ে নিজের জামা খামচে ধরে। প্লিজ এমন করবেন না। জ্বালা করবে প্রচুর। অরিদ ধমক দিয়ে বলে, ছটফট করলে গাড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দিব। চুপচাপ বসে থাকো। অরিদের ধমকে মীরা চুপসে যায়। অরিদ হালকা স্পর্শে তুলো দিয়ে রক্ত পরিষ্কার করে নেয়। এরপর হালকাভাবে পরিষ্কার করে মেডিসিন লাগাতে যাবে, এমন সময় আবার ও চেঁচিয়ে উঠে। অরিদে রাগান্বিত চোখে তাকাতেই আবার চুপসে যায়। অরিদ ফু দিয়ে মলম লাগিয়ে দেয়। হালকা জ্বালা করলেও দাঁত চেপে অরিদের শার্ট খামচে ধরে। পায়ে ক্ষতস্থানে ব্যান্ডেজ করে মীরার দিকে তাকাতেই কপাল কুঁচকে আসে। মুখ খিচে দুই হাত দিয়ে তার শার্ট খমচে ধরে আছে। অরিদের কপালের ভাঁজ প্রসারিত হয়। ছোট ছোট চোখ করে তাকায়। হুট করে শরীরটা হালকা ঝাঁকুনি দিয়ে উঠে। চোখ বন্ধ করে বড় বড় নিঃশ্বাস নিয়ে হঠাৎ ধাক্কা মেরে মীরাকে নিজের থেকে সরিয়ে নেয়। হঠাৎ ধাক্কায় মীরা টাল সামলাতে না পেরে কিছুতে দূরে সরে যায়। অরিদ মীরার পা নিচে নামিয়ে গাড়ির স্টিয়ারিং ধরে বলে, কাছে ঘেঁষবে না একদম। মীরা চোখ ছোট ছোট করে বলে, এতটাও খারাপ দিন চলে আসেনি আমার যে আপনার কাছে ঘেঁষব। খেপা বাঘ একটা। অরিদ, একটু চুপ করবে প্লিজ? আমার কানটাকে একটু রেহাই দাও, না হলে বিদ্ধ হওয়ার আগেই কালা হয়ে যাব। মীরা বিড়বিড় করে অরিদকে হাজারটা গালি দিয়ে চুপ করে বসে থাকে। অসভ্য একটা। ইয়ানা জানালার কাছে চুল ছেড়ে দিয়ে বসে আছে। জীবনটা কেমন বেরঙ্গিন হয়ে যায়। একটা কষ্ট ভুলতেই আরেকটা কষ্ট এসে হামলে পড়ে। ইয়ানার মুখটায় কেমন উজ্জ্বলতা কমে গিয়েছে। বিষণ্ণতা আর নির্ঘুম রাতের ছাপ স্পষ্ট। আজ শাওয়ার নেওয়া হয়নি, তাই জানালার কাছ থেকে উঠে ওয়াশরুমে চলে যায়। মনে পড়ে যায় ওদের জীবনের প্রথম ধাপের কথা। এই শাওয়ারের নিচে দাঁড়িয়ে একসময় নির্ভয়ে অগ্নির বুকে মাথা রাখত। যেখানে ঠোঁটে লেগে থাকত লজ্জামিশ্রিত মুচকি হাসি।
সামান্য স্পর্শে শরীর কেঁপে কেঁপে উঠত। লজ্জায় ইচ্ছে করত মাটির সাথে মিশে যেতে। সূক্ষ্ম আলিঙ্গন হালকা স্পর্শে লজ্জায় নেতিয়ে পড়ত মেয়েটা। একরকম ভালোলাগা কাজ করত। নিজেকে সবচেয়ে সুখী নারী মনে করত। মনে হতো এই লোকটা তার জীবনের শ্রেষ্ঠ সম্পদ। আল্লাহ বুঝি খুশি হয়ে এমন একজন স্বামী উপহার দিয়েছে। অতিরিক্ত রাগী আর গম্ভীর ছিল, কিন্তু সেটাই তো সবচেয়ে বেশি ভালো লাগত। সুন্দর করে সংসারটা মাত্র গুছিয়ে নিচ্ছিলাম, কিন্তু ভাগ্য সহায় হয়নি। মাত্র একটা ঘূর্ণিঝড়ে হৃদয়টাকে বিচ্ছিন্ন করে দিয়ে যায়। কারোর পেট ছিদ্র করে কলিজা টেনে বের করার মতো বর্বর দৃশ্য। সেই বদ্ধ ঘরে রাখা ভয়ানক গা ছমছমে মানুষগুলো, তার আসল পরিচয়। সব তো আমাকে নিঃশেষ করে দিয়েছিল অগ্নি চৌধুরী। মানসিক ট্রমাতে চলে গিয়েছিলাম আমি। আমার মনের অবস্থা যদি একবার বুঝতে পারতেন তাহলে নির্ঘাত পাগল হয়ে যেতেন। কলিজায় ক্ষত হয়ে গিয়েছিল, কিন্তু সেটা বাহ্যিকভাবে নয়, অভ্যন্তরীণভাবে। ধীরে ধীরে মানাতে শুরু করলাম আপনার সাথে। ঘৃণা করতাম, কিন্তু সর্বশেষ ভালোবাসি। আপনার অতীত জানার পর বুঝলাম আপনার এমন হওয়ার পিছনে বিরাট বড় কারণ আছে। আপনার ভয়ঙ্কর অতীতকে দোষ দিয়ে পুনরায় স্বাভাবিক হতে চেষ্টা করছিলাম। মানিয়ে নিতে গিয়েও আবার মাঝপথে হেরে গেলাম। আপনার এত রূপ সহ্য করার মতো ক্ষমতা আল্লাহ কেন দেয়নি আমাকে? এত কিসের টাকার প্রয়োজন? পুরো কানাডার বাদশাহ হয়ে ও একজন নারী আর শিশুর নিরাপত্তা আপনার কাছে নেই। আপনার একটা ইশারা সবাই এইসব বন্ধ করে দিতে পারে। কিন্তু আপনি ইশারা করেন না, উল্টো স্বাক্ষর নামায় সাইন করেন। কারণ এখানে টাকার 5-0 ভাগিদার আপনি। কতটা জঘন্য আপনি! এত পাপ করে কোথায় ঠাঁই হবে আপনার? আমার কি হব? যখন আমাকে আপনার সাথে জড়ালেন তাহলে এই পাপের অংশীদার কেন বানালেন? স্বামী হয়ে যখন মনের ভিতরে প্রবেশ করলেন তখন আমার স্বপ্নের পুরুষটা কেন হলেন না? এমন জীবন তো আমি চাইনি অগ্নি চৌধুরী। আমি চেয়েছিলাম সাধারণ দুনিয়ার অসাধারণভাবে বাঁচতে। এত বড় সাম্রাজ্য আমি চাইনি, যেখানে মানবকুলের আর্তনাদ লেগে আছে। কিন্তু সেটা হলো না। কি করব আমি? কি করে আপনাকে ফিরিয়ে আনব? একবার সব ছেড়ে আমার জীবনে ফিরে আসুন, নিজের নিঃশ্বাসটা আপনার অধীনে রেখে দিব। ইয়ানা 2 হাঁটুর মাঝখানে মুখ রেখে চিৎকার করে কেঁদে ওঠে। ভিতরটা মনে হচ্ছে কেউ ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে দিচ্ছে। সহ্য করার ক্ষমতা হারিয়ে যাচ্ছে। প্রায় 1 ঘন্টার মতো শাওয়ারের নিচে বসে থাকে। একসময় শরীরে কাঁপুনি উঠে যায়। নিজের হুঁশে এসে শাওয়ার বন্ধ করে উঠে দাঁড়ায়। কাপড় চেঞ্জ করে দরজা ঠেলে বাহিরে বের হবে এমন সময় আহিয়া রুমে ঢুকে। আহিয়ার হাতে সেই ছোট্ট কাঠবিড়ালটা, যেটা ইয়ানার অনুপস্থিতিতে আহিয়া এতদিন আগলে রেখেছে। ইয়ানা মুচকি হাসি দিয়ে বিড়ালটা নিজের বুকে নিয়ে নেয়। আহিয়া ইয়ানার মুখের দিকে তাকিয়ে বিষণ্ণ মনে প্রশ্ন করে, এতক্ষণ কান্না করছিলে বুমনি? আহিয়ার এমন প্রশ্নে ইয়ানা থমথমে খেয়ে যায়। ইয়ানা কৃত্রিম হাসি দিয়ে বিছানার দিকে এগিয়ে গিয়ে বলে, কি বলছো, কান্না করব কেন? আহিয়া, কষ্ট সবসময় আড়াল করা যায় না বুমনি। কষ্টের ছাপ মুখে একটু হলে ভেসে উঠে। প্রমাণ হিসেবে আছে তোমার এই ফোলা ফোলা লাল চোখ, মুখের বিষণ্ণতা। ইয়ানা মুচকি হাসে। এমন কিছুই নয় আহিয়া। আহিয়া ইয়ানার হাতে ধরে বলে, আমার দাদাভাই খারাপ নয় বুমনি। আমিও জানতাম না কিছু। যখন জেনেছি বিশ্বাস করবে না বুমনি, মনে হয়েছিল এইটা কোনো মিথ্যে অপবাদ। স্তব্ধ হয়ে গিয়েছিলাম। তুমি তো দাদাভাইয়ের নরম রূপটা দেখেছি, কঠিন রূপ খুব কম দেখেছি। মনে হয়েছিল কোনো স্বপ্ন দেখছিলাম। আসলেই কি আমার দাদাভাই এমন চক্রের সাথে যুক্ত বুমনি? কিন্তু আমার দাদাভাই অনেক ভালো। আমি নিজের বোন না, তবুও আমাকে সবার ঊর্ধ্বে আগলে রেখেছে। এতটা ভালোবাসা দিয়েছে যে একটা বোনের স্বপ্ন থাকে প্রতিটা ভাইয়ের কাছে। তোমাকে তো দাদাভাই নিজের জীবনের থেকেও ভালোবাসে। তুমি দাদাভাইকে রেখে কোথাও যেও না বুমনি। দাদাভাই পাগল হয়ে যাবে। আহিয়া ফুপিয়ে ওঠে। ইয়ানা আহিয়াকে নিজের বাহুবন্ধনে আগলে নিয়ে বলে, এমন কিছুই নয় বোন। কোথাও যাচ্ছি না আমি। বলতে পারো যাওয়ার ক্ষমতাই আমার নেই। কোথায় যাব আমি বলো তো? আকাশে, জমিনে, সমুদ্রের নিচে নাকি মাটির নিচে? কোথাও আমার ঠাঁই হবে না সুইটি। প্রয়োজনে উনি সমুদ্রের নিচ থেকে খুঁজে বের করবে। তাই আর যাই হোক, চলে যাওয়ার চান্স নেই। আহিয়া ইয়ানার দিকে তাকিয়ে বলে, তোমাকে মন খারাপ দেখে আমার ভালো লাগে না। একটা কাজ করো বুমনি, আমাকে একটা বাবাই অথবা মা এনে দাও। তাহলে দেখবে ভাইয়া ওদের মুখের দিকে তাকিয়ে সেসব রাস্তা থেকে ফিরে আসবে। আহিয়ার এমন কথায় ইয়ানা থমথমে খেয়ে যায়। বলে কি এই মেয়ে? তাই বলে এমন পরিস্থিতিতে বাচ্চার কথা বলবে? ইয়ানা ঠোঁট চেপে হাসে। আহিয়া, আমি সিরিয়াস বুমনি। ইয়ানা, তাই?
আহিয়া, হুম। ইয়ানা, বাচ্চা দিয়ে যদি প্রতিটি মানুষকে সঠিক পথে ফিরে আনা যেত তাহলে প্রতিটি নারী তাদের বাচ্চাকে হাতিয়ার করত সুইটি। আহিয়ার ছোট মাথায় এমন কথা ঢুকেছে কিনা জানা নেই। সে এটাকে ভুলে অন্য কথায় চলে যায়। আহিয়া, চলো বউ, মণি আঙ্কেলকে আজ দেখে আসি। ইয়ানা, যেতে বলছ? আহিয়া, হুম। ইয়ানা, তাহলে রেডি হয়ে থাকো, আমি আসছি। আব্বুকে দেখার জন্য আমার মন ও ছটফট করছে। আহিয়া হেসে চলে যায়। ইয়ানা বিষণ্ণ মনে জানালার সামনে গিয়ে দাঁড়ায়। বুকে হাত গুজে আকাশের দিকে তাকিয়ে থেকে। উনি যদি অতীতের অভিশাপে এমন পর্যায়ে এসে দাঁড়িয়ে থাকে তাহলে আমি সেই অতীতকেই ভেঙে দিব। তার জীবন যদি কেবল ছায়া আর স্মৃতির কবর হয়ে থাকে তাহলে আমি নিজের আলো দিয়ে টেনে আনব। কষ্টকে আগলে নিব আর দুঃস্বপ্নকে প্রতিদিন সকালে হার মানাতে শিখাব। আমি ওনাকে ঘৃণা করি। নতুন করে আর ভালোবাসব না। সেই ঘৃণা থেকেই উনাকে নতুন করে চিনতে শেখাব। উনি যদি ভাবেন উনার গল্প শেষ তাহলে আমি সেটা পুনরায় পাঠ করব। জানি হাজারটা ঝড়ের সম্মুখীন হব। বারবার নিজের গন্তব্য হারিয়ে ফেলব, কিন্তু নতুন করে আবার উঠে দাঁড়ানোর প্রয়াস চালাব। আর এইটা ইয়ানা আপনাকে কথা দিল অগ্নি চৌধুরী। তবে মনে রাখবেন, ভালোবাসা শব্দটার থেকে ঘৃণা শব্দটার ভার বেশি বহন করছে হৃদয়ে। প্রাইভেট জেট আকাশ কেটে চলছে। নিচে পৃথিবী ছোট হয়ে হারিয়ে যাচ্ছে। আর ভেতরে জমে আছে এক অসহনীয় নীরবতা। চামড়ার গা কালো সোফায় বসে আছেন তিনি। প্রচণ্ড গম্ভীর মুখ। পাথরের মতো কঠিন হয়ে আছে তার চোয়াল। চোখ দুটো রোদচশমার আড়ালে থাকলেও তার নিঃশ্বাসের ভারে পর্যন্ত বোঝা যাচ্ছে ভেতরে ঝড় বইছে। এক হাত বুলেট প্রুফ ঘড়ির পাশে শক্ত করে রাখা। অন্য হাতে একটা সিগারেট জ্বলছে, কিন্তু ধোঁয়া ছাড়া আর কিছু নেই। সামনের স্ক্রিনে ভেসে আছে কোনো গোপন লোকেশনের মানচিত্র। কিন্তু তার চোখ তাতে স্থির নয়। সে অন্য কোথাও তাকিয়ে অন্য কোনো প্রতিশোধের গহ্বরে গুমরে মরছে। এই মুহূর্তে কেউ যদি পাশে এসে বসে তবে তার গায়ের প্রতিটি লোম দাঁড়িয়ে যাবে। কারণ এ শুধু গম্ভীরতা নয়, এ এক নিষ্ক্রিয় আগ্নেয়গিরি, যার বিস্ফোরণ কেবল সময়ের অপেক্ষা। চারপাশে দেহর ক্ষীরা আছে, কিন্তু কেউ সাহস করছে না একটাও শব্দ করার। তিনি বসে আছেন নিঃশব্দে। কিন্তু তার উপস্থিতিই সবচেয়ে বড় হুঙ্কার। এই জেটের প্রতিটি কাঁপুনি যেন তার রাগের প্রতিধ্বনি হয়ে আকাশে মিশে যাচ্ছে। রাগে নাক, মুখ রক্তবর্ণ হয়ে আছে। হেলান দিয়ে বড় বড় নিঃশ্বাস ফেলে। ক্রোধে ফেটে পড়ে পুরো শরীর। কিরিমিরিয়ে হুঙ্কার ছেড়ে বলে, আলবার্ট। হুট করে মোবাইলে মেসেজ আসাতে সেদিকে দৃষ্টি রাখে। শুনেছি কানাডায় ছিলে এই দুদিন। আমার পরিচয়ও নির্ঘাত জেনে গিয়েছ। হ্যাঁ অগ্নি চৌধুরী, আমি সেই আলবার্ট যার ভাইকে তুমি মাফিয়া প্যালেসে নির্মম মৃত্যু দিয়েছিলে। জীবনে আর যাই করি, কেউ তো তোমার মনে ভয় ঢুকাতে সক্ষম হয়েছে। তুমি ভয় পাচ্ছ অগ্নি চৌধুরী। ভাবতেই অবাক আর খুশি হচ্ছি। প্রতিশোধের প্রথম ধাপ শুরু অগ্নি চৌধুরী। তোর শ্বশুর বাড়ির প্রতিটা লোকজনকে দিয়ে শুরু করলাম। এরপর ধীরে ধীরে সবাইকে শেষ করব। শুনেছি তোর জন্মদাত্রী বাবা মা বেঁচে নেই। যারা আছে তারা থাকবে দ্বিতীয় ধাপে। তৃতীয় হবে তোর বন্ধুরা। চতুর্থ তুই আর তোর বউ। পুরো বংশ আমি মাটির সাথে মিশাবে। জাস্ট আর মাত্র ৩০ সেকেন্ড বাকি আছে। এরপর তোর শ্বশুর বাড়ি পুড়ে ছাই হয়ে যাবে, সাথে মানুষজন। ও পারলে তোকে আগেই জানাতে পারতাম, কিন্তু আমি জানি তুই যদি ভুলে ও জানতি তাহলে তাদের বাঁচিয়ে নিতি। কিন্তু আফসোস, এখন তোর কদম ফেলার আগেই সবাই পুড়ে ছাই হয়ে যাবে। মেসেজে অগ্নিস্তব্ধ হয়ে যায়। জীবনের প্রথম তার ভিতরে ভয় কাজ করছে। চোখের সামনে ভাসে ইয়ানার ছবি। মোবাইলটা চেপে ধরে স্তব্ধ আওয়াজে বলে, ক্ষমা করে দাও আমাকে বউ। তোমার জীবনের বিষ হয়ে গেলাম। তোমার চোখের পানি ঝরার আগে যাতে আমার বুকের হৃদস্পন্দন থেমে যায়। এদিকে ইয়ানা আর আহিয়া গাড়ি থেকে নামে। ইয়ানা হাসি দিয়ে বাড়ির দিকে তাকায়। এরপর আহিয়ার দিকে তাকিয়ে হাসি দিয়ে হাত ধরতে যাবে, এমন সময় এক বিকট শব্দে আহিয়া আর ইয়ানা থমকে যায়। ঘাড় বাঁকিয়ে রাস্তা থেকে বাড়ির দিকে তাকাতেই হাত থেকে ব্যাগ পড়ে যায়। পুরো দুনিয়া স্তব্ধ হয়ে যায়।
পায়ের নিচ থেকে মাটি সরে যায়। শ্বাস আটকে আসে। মনে হচ্ছে কেউ গলা টিপে ধরে রেখেছে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আগুনের ধোঁয়ার কুণ্ডলী চোখ জ্বালিয়ে দেয়। চিৎকার দিয়ে রাস্তায় বসে পড়ে। আহিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কাপা গলায় বলে, বৌমনি বাড়িতে তো আঙ্কেল আন্টি আর রুয়ানা আছে। এইটা কি হলো বৌমনি? আহিয়ার উচ্চশব্দ চারদিকের বাতাস ও ভারী হয়ে উঠে। আহিয়া ইয়ানাকে স্পর্শ করলে ইয়ানা নেতিয়ে পাশে হেলে পড়ে। চোখ বন্ধ হয়ে যায়। জ্ঞান হারিয়ে ঢলে পড়ে আহিয়ার বাহুড্রে। আহিয়া উচ্চস্বরে চিৎকার করে ইয়ানাকে নিজের সাথে ঝাপটে ধরে। ততক্ষণে আসে পাশের সবাই সেখানে জড়ো হয়ে যায়। সবার মুখে আতঙ্ক। এক বাড়িতে আগুন লাগাতে গিয়ে পাশের একটা বাড়িতে আগুন লেগে যায়। সেই বাড়িতে ও ছিল একটা হাসি খুশি পরিবার। এলাকার মানুষ সবাই চাপা আর্তনাদ করে উঠে। হঠাৎ করে আগুন লাগাতে সবাই স্তব্ধ। হাহাকার আর চিৎকারে আতঙ্কিত হয়ে উঠে চারপাশ। চলবে। অনুভবে তুমি সিজান ২। লেখনীতে লিজামনি। পর্ব ৫২। বিপদ এই শব্দটা শুনলেই বুকের মাঝে এক অজানা কাঁপুনি জেগে ওঠে। জীবন তখন থমকে দাঁড়ায় এক কঠিন মোড়ে, যেখানে প্রতিটি নিঃশ্বাস হয়ে ওঠে ভারী, প্রতিটি মুহূর্তে ঝরে পড়ে অসহায়তা। কিন্তু সত্যি বলতে বিপদ আমাদের জীবনের অবিচ্ছেদ্য এক অংশ। এটা কোনো শাস্তি নয়, বরং একটা পরখ। এমন এক নিঃশব্দ শিক্ষক যে মানুষের আত্মাকে ঝাঁকিয়ে তোলে, পরীক্ষা নেয় সাহসের, ধৈর্যের এবং ভেতরে লুকিয়ে থাকা শক্তির। মানুষ যখন সুখের রাজ্যে মগ্ন থাকে তখন সে ভুলে যায় যে পৃথিবীটা চিরস্থায়ী নয়। সেই সুখের অন্তরালে লুকিয়ে থাকে এক নিষ্পাপ নিঃশব্দ মৃত্যু। একদিন বা এক সময় বিপদ এসে দরজায় কড়া নাড়ে। সেটা হতে পারে প্রিয়জনের মৃত্যু, হতে পারে আর্থিক ধস, হতে পারে হঠাৎ পাওয়া কোনো অপ্রত্যাশিত দুঃসংবাদ। জীবনের যে বাঁকটি ঠিকমতো আঁকা ছিল সেখানে হঠাৎ করেই টেনে দেওয়া হয় কালি। সেই কালি যে কতটা গভীর হতে পারে তা কেবল সেই জানে যে ভেতর থেকে ছিঁড়ে পড়ে। বনানীর ব্যস্ত রোড ১১ থেকে একটু ভিতরে ঢুকলেই দেখা মেলে একটা আধুনিক ছোঁয়ায় ঘেরা ২ তালাবিশিষ্ট বিল্ডিং। কিন্তু আজ সেটা পুরোপুরি আগুনে ঝলসে যায়। ফায়ার সার্ভিস বহু আগেই আগুন নিভিয়ে ফেলেন, কিন্তু বাড়িটা আর বাঁচাতে পারেনি। কারোর জানা নেই ভিতরে কে কে ছিল। চারপাশে লোকজনের ভিড়। শিখা চৌধুরী, সাজিদ চৌধুরী, হোল্লা পার্টি একে একে সবাই মাত্র এসে পৌঁছায়। সবার চোখে পানি আর আর্তনাদ। ইয়ানাকে নিয়ে আহিয়া গাড়ির ভিতরে বসে আছে। ইয়ানার এখনও জ্ঞান ফেরেনি। সবাই ইয়ানার কাছে যায়। পুলিশ আসা পর্যন্ত সবাই অপেক্ষা করছে। আহিয়া শিখা চৌধুরীর দিকে তাকিয়ে ঠোঁট ভেঙে বলে, আম্মু বুমনি, ভিতরে আঙ্কেল আন্টি আর রুই সবাই রয়েছে। সব শেষ আম্মু। সবাই নিঃশেষ হয়ে গেছে আম্মু। শিখা চৌধুরী কিছু বলতে যাবে তার আগেই কারোর চিৎকারে পিছন ফিরে তাকায়। রায়ান ইউভির সাথে ধস্তাধস্তি করছে ভিতরে প্রবেশ করার জন্য। তার চিৎকারের প্রতিটার মানুষের হৃদয়ে কম্পন সৃষ্টি করছে। বনানীর বাতাসগুলো যেন স্তব্ধ হয়ে গিয়েছে। আমাকে ছাড় রায়ান। আমার লিটল গার্ল ভিতরে আছে। ওর শরীরে আগুন লাগলে ও কষ্ট পাবে। মেয়েটা ছোট, অল্পতেই আবেগী হয়ে পড়ে। এত বড় কষ্ট সে সহ্য করতে পারবে না। রায়ান ইউভির বাহু টেনে চাপা কান্নায় বলে, শান্ত হো ভাই, নিজেকে সামলে নে। আগুনে সব ঝলসে গিয়েছে। ভিতরে কেউ আর অক্ষত নেই। আঙ্কেল আন্টি রুয়ানা পুড়ে ছাই হয়ে গিয়েছে। আচমকা ইউভি রায়ানের কলার চেপে ধরে। ভিতরে ক্রোধে ফেটে পড়ে। চোখ থেকে যেন আগুন বের হবে। রাগে দুঃখে কেঁপে উঠে তার সর্বাঙ্গ। বন্ধুত্ব জীবনের প্রথম এতটা ধারালো দৃষ্টি নিয়ে ইউভি রায়ানের দিকে তাকিয়েছে। বাবা মায়ের মৃত্যুর পর তারা একে অপরের ঢাল হয়ে বেঁচে আছে। মেরে ফেলে দিব তোকে রায়ান। খবরদার আমার লিটল গার্লকে নিয়ে বাজে কিছু বলবি না। আমি ওর জন্য অপেক্ষা করছি। ওকে আপন করে পাওয়ার জন্য দিনের পর দিন ধৈর্য ধরে বসে আছি। আমাকে ছেড়ে, আমাদের পূর্ণতা না পেয়ে ও আমাকে একা রেখে কোথাও যাবে না। সেই ছোট রুই আমার বউ হবে। আমার ২টা হাত, আমার হৃদয়, আমার মস্তিষ্ক, আমার চৌড়া বক্ষ, আমার ২টি চোখ সর্বক্ষণ অপেক্ষা করছে তাকে কাছে পাওয়ার। আর তুই বলছিস সে আমাকে ছেড়ে চলে গিয়েছে? হ্যাঁ। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা প্রতিটি মানুষ দেখছে একজন গোপন প্রেমিকের আর্তনাদ। হোল্লা পার্টি, শিখা চৌধুরী, সাজিদ চৌধুরী, আহিয়া, অরিদ, আরিফ সবাই স্তব্ধ হয়ে যায়। ইউভি রুয়ানাকে ভালোবাসে। রায়ান নিঃশ্বাস নিয়ে, শান্ত প্লিজ।
অবুঝের মতো আচরণ কেন করছিস ইউভি? ইউভি, আমার ছোট ভালোবাসাটা এইখানে কষ্ট পাচ্ছে রায়ান, প্লিজ যেতে দে আমায়। আমার শরীর আঘাতে ক্ষত বিক্ষত করে ফেল, আমি সামান্য আর্তনাদ পর্যন্ত করব না। কিন্তু আমি আমার লিটল গার্লের শরীরে সামান্য আঁচড় সহ্য করব না। প্লিজ যেতে দে। রায়ানের থেকে এক প্রকার ছাড়িয়ে নিয়ে ইউভি পাগলের মতো সামনের দিকে এগিয়ে যায়। চোখে মুখে একরাশ ঘোর। বুকের ভিতরে মনে হয় আগুনের বন্যা বয়ে চলছে। তার পা তাকে নিয়ন্ত্রণ করছে না। সে নিজেই নিজের অনুভূতির কাছে হার মানছে। আরেক পা এগিয়ে যাবে, কারোর কান্নার শব্দে থেমে যায়। পা আটকে যায়। আমার আম্মু, আব্বু। চারপাশে নিস্তব্ধতা চিরে আসে এক করুণ কান্নার শব্দ। সেই শব্দ হাওয়ায় নয়, সরাসরি ইউভির ভিতরকে ভেদ করে চলে আসে। নিঃশ্বাস গলা পর্যন্ত উঠে আসে। মুখের মধ্যে আসার আলো জ্বলে উঠে। যেন মরুভূমির বুকে সাগর নেমেছে। দীর্ঘ থেকে তুষিত হৃদয়ে উঠে আসে আশার ঝিলিক। ইউভি কাপা শরীর নিয়ে ভয়ে ভয়ে পিছন ফিরে তাকায়। রুয়ানা হাঁটু মাটির মধ্যে ঠেকিয়ে চিৎকার দিয়ে বসে পড়ে। রুয়ানার দিকে অবাক হয়ে সবাই তাকায়। তার মানে রুয়ানা ভিতরে ছিল না। দেখে মনে হচ্ছে প্রাইভেট থেকে এসেছে। রুয়ানার কাঁধে ব্যাগ ঝুলানো, যেটা এই মুহূর্তে অবহেলিতভাবে মাটিতে পড়ে আছে। অবনী আর মীরা এসে রুয়ানাকে আগলে নেয়। ইউভি চোখ বন্ধ করে নিঃশ্বাস নেয়। কারোর দিকে না তাকিয়ে সামনে এগিয়ে গিয়ে রুয়ানার সামনে দাঁড়ায়। এরপর মীরার থেকে ছাড়িয়ে নিয়ে রুইয়ের গালে, কপালে অজস্র চুমু খেয়ে নিজের সাথে চেপে ধরে। এমনভাবে ধরেছে যেন কোনো গুপ্তধন সেটা হারিয়ে গিয়েছিল কোনোভাবে, আজ পুনরায় ফিরে পেয়েছে। সবাই অবাক হয়নি, বরং খুশি হয়। এতক্ষণ দেখেছে রুয়ানার জন্য করা ইউভির পাগলামো। রুয়ানাকে পেয়ে ইউভির এমন করাটাই স্বাভাবিক। অন্য সময় হলে হয়তো রুই লজ্জা পেত, গাল দুটি লাল হয়ে পড়ত, ইউভিকে অসভ্য অথবা নির্লজ্জের ট্যাগ দিত। কিন্তু আজ তার এইসবে কোনো খেয়াল নেই। মা বাবার এমন নির্মম অবস্থা দেখে ইউভির বুকে মাথা রেখে হাউমাউ করে কেঁদে ওঠে। ইউভি দুই হাত দিয়ে রুয়ানাকে মমতার সাথে আগলে নেয়। এতক্ষণ লোকজন দেখেছিল এক পাগল প্রেমিকের আর্ত চিৎকার, আর এখন দেখছে এক সন্তানের বুক ফাটা আর্তনাদ। আমার আব্বু আম্মু কষ্ট পাচ্ছে ভাইয়া। প্লিজ আমার আব্বু আম্মুকে বের করে আনেন। আমার আব্বুর হার্টের সমস্যা, এইসব ধোয়া সহ্য করতে পারে না। আব্বু মাত্র সুস্থ হয়ে উঠেছে। আবার অসুস্থ হলে আব্বু খুব কষ্ট পাবে। প্লিজ কেউ আমার আব্বু আম্মুকে বের করে আনো। ইউভির ভাঙ্গা আওয়াজ। তুমি সিউর আঙ্কেল আন্টি ভিতরে আছে? রুয়ানা ইউভির শার্ট খামচে ধরে বলে। আব্বু রুটিন অনুযায়ী এই সময় খবরের পেপার পড়ছে। আর আম্মু বিকেলের নাস্তা তৈরি করছে। কেউ সাহায্য করুন। ইয়ানার জ্ঞান ফিরলে সে পিটপিট করে চোখ তোলে তাকায়। মাথায় ব্যথা অনুভব হয়েই মাথা চেপে ধরে উঠে বসে। এক মুহূর্তের মধ্যে ভুলে যায় সব কিছু। পর মুহূর্তে ঘটনা মনে হতেই বেপরোয়া হয়ে উঠে। সবার চোখ ভিজে যাওয়া বিষণ্ণ মুখটার দিকে এক পলক করে তাকায়। নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। বড় বড় শ্বাস নিয়ে শরীরে ভালোভাবে উড়োনা জড়িয়ে নেয়। মাথা উড়োনা চেপে দিয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। চোখের সামনে ভেসে উঠে ঝলসে যাওয়া বাড়িটা। চোখ ভিজে আসে। অশ্রুর স্রোত বয়ে যেতে থাকে। ইয়ানা একদম ধীর পায়ে সামনে এগিয়ে যায়। রুয়ানা ইয়ানাকে দেখে ইউভির থেকে সরে এসে ইয়ানার বুকে হামলে পড়ে। আব্বু আম্মুকে হারিয়ে ফেললাম আপু। আমাদের মাথার উপর থেকে ভালোবাসার হাত উঠে গেল। মায়ের মমতা আর বাবার আদর্শ সব উঠে গেল। আমরা এতিম হয়ে গেলাম আপু। ইয়ানা নীরবে ফুপিয়ে উঠে। কাঁদতে চায় না মেয়েটা। অতিরিক্ত শোকে যেন পাথরের মতো স্তব্ধ হয়ে গিয়েছে। ইয়ানা রুয়ানার মাথায় চুমু খেয়ে বলে, আব্বু আম্মুর লাশ বের করা হয়েছে রুই। রুই দুই পাশে না বোধক মাথা নাড়ায়। ইয়ানার চোয়াল শক্ত হয়ে আসে। সবার দিকে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে বলে, আমার আব্বু আম্মুর লাশ এখনো আগুনে পুরা ঘরে কি করছে? এত ধোয়ার মধ্যে কেন রেখেছেন এখনো? বের করা হয়নি কেন? মীরা নিম্ন আওয়াজে বলে, পুলিশের জন্য অপেক্ষা করছে। ইয়ানা পুনরায় নিজ চোয়াল চেপে ধরে। জরুরি ভিত্তিতে পুলিশকে ঘটনাস্থলে 10 থেকে 20 মিনিটের মধ্যে পৌঁছাতে হয়। আর এইটাই প্রশাসনিক গাইডলাইন। তাহলে বাসার সাথে থানা থাকা সত্ত্বেও পুলিশ আসতে এত কৃপণতা?
জাহান্নামে যাক সব পুলিশ। আমি আমার বাবা মাকে দেখতে চাই। ইয়ানা সামনে এগিয়ে যায়। সবাই মানা করছে যাতে না যায়। কিন্তু ইয়ানার কানে সেসব কিছু ঢুকছে না। পায়ে জুতা নেই। চুলগুলো অগুছালো হয়ে পড়ে আছে। অগুছালো চুলের উপর মাথায় উড়োনা দিয়ে রাখা। বাড়ির কাছাকাছি আসতেই বুকটা মুচড় দিয়ে উঠে। কত সব শৈশবের স্মৃতি ভেসে উঠে। এই ছোট জায়গায় আব্বুর সাথে কতবার ফুটবল খেলেছি। ইয়ানার বুক চিরে আবার ও কান্না করে উঠে। সামনে এগিয়ে যাচ্ছে আর বিড়বিড় করে বলতে থাকে, কেন চলে গেলে আব্বু? কেন একা করে দিলে আম্মু? মাতৃহীন আর পিতৃহীন কি করে দিলে তোমরা? একবার ও ভাবনি তোমরা চলে গেলে তোমাদের মেয়েদের কি হবে? তোমরা ছাড়া রক্তের বলতে তো আমাদের দুই বোনের কেউ নেই। কাউকে চিনি না। সব জানার পর ও একা রেখে কিভাবে চলে গেলে? এতটা স্বার্থপর কেন হয়ে গেলে? আমি যে সহ্য করতে পারছি না। চিৎকার করে গলা ফাটিয়ে কাঁদতে পারছি না। আমি কাঁদলে ছোট্ট রুইটা মরে যাবে। সহ্য করতে পারবে না সব কিছু। ইয়ানা বীর করতে করতে সবার নিষেধকে উপেক্ষা করে ঝলসে যাওয়া বাড়ির ভিতরে প্রবেশ করে। পায়ে জুতা না থাকায় শক্ত বস্তুতে আঘাত লেগে রক্তক্ষরণ হওয়া শুরু করে। নিজের আঘাত নিয়ে ও কোনো ভাবান্তর নেই। রুমে ঢুকে বড় করে নিঃশ্বাস নেই। এইখানে লেগে আছে বাবা মায়ের শরীরের ঘ্রাণ, মায়ের মমতা আর বাবার ভালোবাসা। ইয়ানার বুক ফেটে আসে। ডিভানের দিকে তাকাতেই সেখানে গিয়ে ধপ করে বসে পড়ে। পুড়ে যাওয়া একটা বডি শুয়ে আছে। অর্ধেক সোফায় হেলান দেওয়া আর বাকি অর্ধেক মেঝেতে পা রাখে। কিন্তু এখন মাথাটা হেলে পড়ে আছে সোফার উপর। ইয়ানা ভয় পায় না। শান্ত চোখে তাকায় সেদিকে। পুড়ে যাওয়া হাতের আংটি দেখে হু হু করে উচ্চস্বরে কেঁদে উঠে। এই আংটিটা আসাদ হোসেনের জন্মদিনে সে আর রুই টাকা জমিয়ে গিফট করেছিল। পুরুষদের স্বর্ণ পরা হারাম জেনেও আসাদ হোসেন কোনোদিন এইটা খুলেনি। সেলিনা হোসেন, ইয়ানা আর রুই বারবার বলেছে খুলে ফেলার জন্য। কিন্তু আসাদ হোসেন নিজের সিদ্ধান্তে অটুট। যে জিনিস তার মেয়েরা একবার ভালোবেসে পরিয়ে দিয়েছে সেটা দ্বিতীয়বার খোলার প্রশ্ন ওই আসে না। তিনি বলেছিলেন, যেদিন আমার মৃত্যু হবে সেদিন এই আংটিটা যত্নে রেখে দিও গি। ইয়ানা নিজের চুল দুই হাতে খামছে ধরে। কিছুক্ষণের মধ্যে আব্বু বলে এক গগনবিধায়ী চিৎকার দিয়ে উঠে, তোমার আংটিটা তো যত্নে রাখব। কিন্তু তোমরা স্বার্থপরের মতো আমাদের দুই বোনকে কেন অযত্নে রেখে গেলে? এতটা পাষাণ কেন হলে বলো? ইয়ানা থামে। নিঃশ্বাস টানে বড় বড়। শরীর থেকে উড়োনা পড়ে যায়। বেবি পিঙ্ক কালারের জামাটায় কালো ছোপ ছোপ দাগ লেগে যায়। ইয়ানার আবারও চাপা আর্তনাদ। আব্বু তুমি না বলেছিলে রুইয়ের বিয়েতে তুমি পুরো ঢাকা শহর জানাতে চাও? তোমার তো আফসোস ছিল আমার বিয়েতে অনুষ্ঠান করতে না পারায়। তাহলে রুইকে বিয়ে না দিয়ে নিজের স্বপ্ন পূরণ না করে কি করে চলে গেলে? আমার যে খুব কষ্ট হচ্ছে আব্বু। এতিম হয়ে কিভাবে বাঁচব? আমার বোনটাকে কিভাবে আগলে রাখব? বলো না আব্বু। ইয়ানা ছুঁয়ে দিতে চায় তার বাবার দেহটাকে কিন্তু প্রচণ্ড ভয়ে পিছিয়ে যায়। স্পর্শ করলে যদি বাবা ক্ষতস্থানে ব্যথা পায়, যদি চামড়া উঠে তার হাতে লেগে যায়। ইয়ানা উঠে দাঁড়ায়। দরজা থেকে পুলিশের কণ্ঠ ভেসে উঠে, আপনার এখানে আসা উচিত হয়নি মিসেস চৌধুরী। আগুনে অনেক জিনিস এখন ও ঝলঝল করছে। সেসব ধারা আপনি আঘাতপ্রাপ্ত হতে পারতেন। ইয়ানা কারোর কথা শুনে না। কে কি বলছে কে কি না বলছে শেষবের কোনো ইয়াত্তা নেই। যেন তার কান স্তব্ধ হয়ে গিয়েছে। পুলিশের পিছন পিছন রুয়ানা আসে। ডিভানের উপর অর্ধ পুড়ে যাওয়া লাশ দেখে ভয়ে চোখে হাত দিয়ে চিৎকার করে উঠে। ইউভি রুয়ানাকে বুকের মাঝে বাচ্চাদের মতো আগলে নেয়। রুই কান্নায় ভাঙ্গা আওয়াজে বলে, ভাইয়া আমার আব্বুর এমন কেন হল? এমন নির্মম কাহিনী সহ্য করতে পারছি না। আমার আম্মুকে ফিরিয়ে আনুন ভাইয়া। ইউভির সান্ত্বনা দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। ভয়ে কেউ ভিতরে প্রবেশ করার সাহস করেনি একমাত্র ইয়ানা ছাড়া। রুয়ানা এসেছে কিন্তু একবার তাকানোর পর আর দ্বিতীয়বার তাকাতে পারেনি। ইয়ানার শরীরে উড়োনা নেই। যে মেয়ে জীবনে উড়োনা ছাড়া বের হয় না তার গায়ে আজ উড়োনা জড়ানো নেই। লম্বা চুলগুলো সব সামনে পড়ে আছে।
ইয়ানা কিচেন রুমের সামনে গেলে আবার ও স্তব্ধ হয়ে বসে পড়ে। মায়ের বিকৃত পুরা লাশ, স্বর্ণের 2টা চিকন চুড়ি, কানের ধুল, হাতে স্বর্ণের আংটিগুলো কালচে জায়গায় চিকচিক করছে। গলার চেইনটা পুরা গলে যাওয়া মাংসের নিচে পড়ে যায়। তবুও সোনালি কালারটা চিক করে উঠে। ইয়ানার একটু ও ভয় করছে না এমন বিকৃত পুরা চেহারা আর বড়ি দেখে। যেন অনুভূতি শূন্য হয়ে পড়েছে। পুলিশসহ সবাই ইয়ানার কাণ্ডে অবাক হয়ে তাকিয়ে আছে। তাদের চাকরি সূত্রে এই প্রথম কোনো মেয়েকে দেখেছে ভয় না পেয়ে বাবা মায়ের কাছে এগিয়ে যেতে। এমন পুড়ে যাওয়া লাশের দিকে তো ভালোভাবে পুলিশ ও তাকাতে পারে না। ভয়ে পর মুহূর্তে আটকে উঠে। ইয়ানা সেলিনা হোসের কাছে পা ভাঁজ করে মেঝেতে বসে বলে, আম্মু তুমি ও আব্বুর মতো স্বার্থপর হয়ে গেলে। বলা হয় মায়েরা যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে নিজে তীরের আঘাত সহ্য করে কিন্তু সন্তানের উপর আঁচ আসতে দেয় না। কিন্তু তুমি তো স্বার্থপরের মতো যুদ্ধের ময়দানে একা রেখে চলে গেলে। কে বাঁচাবে আমাদের? যদি যুদ্ধে আমরা বিক্ষত হয়ে যায় তখন কান্না করলে ও কিন্তু আমাদের ফিরে পাবে না। তাই বলছি উঠে পড়ো। আর আমাদেরকে শাসন করো। উঠবে না তাই না? স্বার্থপর কেন হচ্ছ আম্মু? তোমার মেয়ে তোমাকে ডাকছে। আব্বু না হয় আমাদের বুঝল না কিন্তু তুমি কেন পালিয়ে যাচ্ছ? রুইকে বিয়ে দিতে হবে। তোমাদের ছাড়া আমি তাকে কিভাবে আগলে রাখব? ইয়ানা ফুপিয়ে উঠে। ভিতরে রক্তকণিকাগুলো টগব গিয়ে উঠছে। কষ্টে ভিতরটা ফেটে যাচ্ছে। আকস্মিক চারদিকে নিস্তব্ধতা বিরাজ করে। ইয়ানার কান্নার শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। চারদিকে এক ভারী বাতাস বয়ে যায়। পিনপিন নীরবতার মধ্যে কেউ ইয়ানার কাঁধে হাত রাখে। ইয়ানা অশ্রু নয়নে সেদিকে তাকায়। চোখের সামনে সেই ঘৃণিত ব্যক্তিগত পুরুষটিকে দেখে নিজেকে আর আটকাতে পারেনি। মেঝে থেকে উঠে ঝাঁপিয়ে পড়ে তার বুকে। সে তো এতক্ষণ এই বুকটার অভাবেই মন খুলে কাঁদতে পারছিল না। জড়িয়ে ধরে চোখের পানি বিসর্জন দিতে পারছিল না। ইয়ানা অগ্নির বুকে মুখ ঠেকিয়ে শক্ত করে চেপে ধরে উচ্চস্বরে কঁদে উঠে। অগ্নির শার্টে শক্ত করে চেপে চিৎকার দিয়ে উঠে, আমার আব্বু আম্মুর সাথে এমন কেন হল মি চৌধুরী? কেন তারা এত নির্মম মৃত্যুর শিকার হল? অগ্নির মুখে গম্ভীরতা। সে কি ইয়ানার কান্নাতে রাগ করেছে? না হও সেটা বুঝার উপায় নেই। তবে কর্কশ আর ভারী আওয়াজ দিয়ে বলে, কান্না থামাও ইয়ানা। কাঁদলে সব ফিরে আসবে না। আমার সাথে শত্রুতা করে যারা তোমার বাবা মাকে আগুনে পুড়িয়েছে, যতটা নির্মম মৃত্যু দিয়েছে তার থেকে হাজার হাজার গুণ কষ্টে তারা মরবে। আজ তাদের আনন্দ মুহূর্ত কিন্তু কাল সূর্যটাই দেখতে পাবে না। অগ্নির কঠিন কথায় ইয়ানা থমকে যায়। উনার সাথে শত্রুতা করে আজ তার বাবা মায়ের বলি দিল। কি অন্যায় করেছে আমার বাবা মা? তাদের মেয়ে অগ্নি চৌধুরী বু শুধুমাত্র সেজন্য তাই বলে নরপশুগুলো আমার বাবা মাকে বলির পাঠা বানাবে? আমাকে মেরে ফেলত। কারণ উনার সবচেয়ে বড় দুর্বলতা তো আমি। তাহলে আমার আব্বু আম্মুকে কেন মেরেছে ওরা? অগ্নি, এখানে থাকাটা তোমার জন্য ঠিক নয়। চলো আমার সাথে। আর যাতে কাঁদতে না দেখি। এক ফোঁটা চোখের পানি পড়লে। অগ্নির বাক্যটা ইয়ানা আর শেষ করতে দেয়নি। ইয়ানার ভাঙ্গা কান্না মিশ্রিত স্বর। আপনাকে ছাড়া যাতে আর কারোর জন্য না কাঁদি তাই তো। বাবা মাকে হারিয়ে কাঁদব না বলছেন? যখন আমার মা 10 মাস গর্ভে রেখেছিল তখন কোথায় ছিলেন আপনি? যখন আমার বাবা আমাকে আঙ্গুলে ধরে হাঁটতে শিখিয়েছে তখন কোথায় ছিলেন আপনি? যে ব্যক্তি দুজন আমাকে বড় করেছে জন্ম দিয়েছে তাদের মৃত্যুতে চোখের পানি না আসলে আমি কেমন মেয়ে, কেমন সন্তান? আপনার মতো পাথরে গড়ে উঠিনি আমি। আপনি আমার বর্তমান আর ভবিষ্যৎ। কিন্তু তারা আমার অতীত আর বর্তমান। ওদের এমন নির্মম অবস্থায় ব্যথিত না হলে আর কার জন্য ব্যথিত হব? অগ্নি চৌধুরী। ইয়ানা অগ্নির বুকে মুখ গুজে চিৎকার দিয়ে উঠে। কিন্তু পর মুহূর্তে নিজেকে সামলে নিয়ে বলে, আমার জীবনটা এমন কেন ছন্নছাড়া হয়ে গেল? একটা ধাক্কা না সামলাতেই আরেকটা ধাক্কায় হুমড়ি খেয়ে পড়ি। এতটা ক্লান্ত হয়ে পড়েছি যে উঠে দাঁড়ানোর শক্তি পায় না। চারদিকে শুধু অন্ধকার। আমি কোথায়? আমার গন্তব্য কোথায়? বাবা মাহিনা এতিম হয়ে গেলাম। কেন জড়িয়েছিলেন আপনার সাথে আমাকে অগ্নি চৌধুরী? আপনার শত্রুরা আমার বাবা মাকে বাঁচতে দিল না। আমি অস্তিত্বহীন হয়ে পড়লাম। আজ কেউ নেই আমার। মাথার উপর ভরসার হাত নেই। আপনার সাথে আমার শারীরিক মিলন হয়েছে ঠিক কিন্তু মানসিক মিলন হল না। শারীরিক আলিঙ্গন হল কিন্তু মানসিক আলিঙ্গনটাই হল না। একটা সংসার হল না।
এতটা অসহায় আমি কিভাবে হয়ে পড়লাম? আমাদের কে? আর বলতে পারেনি ইয়ানা পুনরায় জ্ঞান হারিয়ে অগ্নির বুকে ঢেলে পড়ে। ইয়ানা শক্ত হাতে ইয়ানাকে নিজের সাথে চেপে ধরে। পাজা কোলে নিয়ে পুলিশদের ইশারা করে রুম থেকে বেরিয়ে যায়। ইউবির দিকে তাকিয়ে বলে, রুয়ানার দায়িত্ব এখন তোর হাতে ইউবি। রুয়ানাকে নিয়ে চৌধুরী বাড়িতে ফিরে যা। খুব দ্রুত কানাডায় ব্যাক করব। ইউবি মাথা নাড়ায়। রুয়ানা জ্ঞান হারিয়েছে অনেক আগেই। ইউবি ইচ্ছে করে সজ্ঞানে করেনি। জ্ঞান ফিরলে আবার কান্না কাটি করবে। ইউবি রুয়ানাকে গাড়িতে বসিয়ে দেয়। রুয়ানার মাথাটা নিজের উরুর উপর রাখে। কান্নায় লাল হয়ে যাওয়া বিষণ্ণ মুখটার দিকে তাকিয়ে তপ্ত শ্বাস ছাড়ে। চুমু দিতে গিয়েও আটকে যায়। বারের মাঝখানে দাঁড়িয়ে থাকে কাঠের কাউন্টার, যার পেছনে দীর্ঘদেহী বারটেন্ডার নিঃশব্দে মদ ঢালে। তাদের চোখে কোনো রকম ভয় কাজ করে না। লাইটগুলোর নিচে আধো আলোয় চকচক করে পড়ে থাকা গ্লাসে প্রতিফলিত হয় অপরাধের গল্প। বারের দুইটা স্টিলের চেয়ারে দুইজন ব্যক্তি বসে আছে। মুখে পৈশাচিক আনন্দ। আজ তাদের জন্য এক উৎসবের দিন। সামনে অর্ধনগ্ন নাচনেওয়ালিরা নাচ করছে। আর একটু পর পর এসে দুইজন ব্যক্তির সাথে অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। কেউ কেউ নাচতে নাচতে চুম্বনে আলিঙ্গন করছে। দুইজন ব্যক্তি খুশিতে আত্মহারা হয়ে মদ্যপান করেই যাচ্ছে। আর নাচনাওয়ালিদের সাথে অশ্লীলতায় লিপ্ত হচ্ছে। অগ্নি চৌধুরীকে সামান্য ভাঙতে পেরেছে, এর চেয়ে আনন্দের কিছুই নেই। ছদ্মবেশ সেজে দেখে এসেছে অগ্নি চৌধুরীর বুয়ের করুণ অবস্থা। নিজ চোখে দেখেছে আজ অগ্নি চৌধুরী বুয়ের আবেদনময় চেহারা আর সৌন্দর্য। শুধু এই কষ্টটা নিজ চোখে দেখার জন্য কানাডা থেকে বাংলাদেশে এসেছে আলবার্ট। আলবার্ট মদ গিলে সামনের ব্যক্তিটার দিকে তাকিয়ে বলে, অগ্নি চৌধুরীর বউ এত সুন্দর আগে জানতাম না। উফ, চোখ ঝলসে দিয়েছে। এত সুন্দরী আর মায়াবী মুখ আগে কখনো দেখিনি। এই জন্য অগ্নি চৌধুরী এত আসক্ত। সামনের ব্যক্তি উচ্চস্বরে হেসে বলে, আমার আর তোমার মন মিলে গেল আলবার্ট। আমি তো পারি না গিয়ে জড়িয়ে ধরি। মায়া চোখে একদম আগুন ধরিয়ে দিয়েছে। কি স্লিম বডি আর চেহারা। উফ, পুরাই আগুন আলবার্ট। যদি বিয়ে করতে পারতাম তাহলে রানী করে রাখতাম। শালির সাথে আগে কেন দেখা হলো না সেটাই ভেবে পায় না আলবার্ট। নিজেকে সামলেও রায়হান, এই মেয়ের সৌন্দর্যে ঘায়েল হয়ে পড়ছি ধীরে ধীরে। এমন হলে কিন্তু নিজেদের কজে সফল হব না। এখন পরের টার্গেট হল অগ্নির বাপ আর মা। কিভাবে জানলা এইটা অগ্নির শিশুর বাড়ি আর চৌধুরী ভিলা হচ্ছে অগ্নির বাবা মায়ের? সচরাচর এইটা কেউ জানে না। রায়ন বিকৃত হাসি দিয়ে বলে, অগ্নির প্রেমিকা দেখিয়েছে। শালি পুরোটাই বোল্ড। আমার সাথে হাত মিলিয়ে বলছে অগ্নি আর তার বুকে আলাদা করতে। কিন্তু শালি এটা জানে না আমি চাই অগ্নির ধ্বংস। আমিও হাত মিলাইলাম। তলে তলে অগ্নিরে ধ্বংসের কাজে মেতে উঠতে তোমার দেখা পেয়ে গেলাম। এরপর দুইজন হাত মিলাইলাম। এখন শুরু হলো প্রথম খেলা। অগ্নিক্ষেপা সিংহ হয়ে আছে আলবার্ট। আবার ও সতর্ক দিচ্ছি, সাবধানে থেকো। বাংলাদেশে যে আছি সেটা যাতে কোনো মতে অগ্নি জানতে না পারে। আলবার্ট বাঁকা হাসি দিয়ে হ্যাঁ জানায়। রায়হান টলতে টলতে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর আলবার্ট একটা মেয়ের সাথে চুম্বনে লিপ্ত হতে যাবে, এমন সময় সামনে কালো হুডিতে কারোর অবয়ব দেখে আটকে উঠে। ভয়ে মেয়েটিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। নিজে 2 পা তুলে চেয়ারে উঠে বসে। ধীরে ধীরে অবয়বটি তার একদম কাছে এসে দাঁড়ায়। আলবার্ট চোখ কচলে আবারও দেখে নেয়। পরমুহূর্তে গলায় সূচের আঘাত পেয়ে চিৎকার দিকে গলা চেপে ধরে। হুডি পরা লোকটির ব্রাউন চোখগুলো এক পলক দেখে চোখ বন্ধ করে ফেলে। নাচে গানে মেতে উঠা বারটা কিছু মুহূর্তেই স্তব্ধ হয়ে যায়। পাশে কেউ নেই। একদম নির্জন। রাত 1:10। ঘড়ির কাঁটা টিক টিক করছে। ইয়ানা নামাজের বিছানায় বসে হাঁটুতে মুখ গুজে কান্না করে যাচ্ছে। এমন সময় দরজা খোলার শব্দে সেদিকে তাকায়। কালো হুডি পরা অগ্নিকে দেখে কপাল ভাঁজ প্রখর হয়। অগ্নি সোজা ইয়ানার কাছে আসে। এরপর ইয়ানার বাহু ধরে বলে, নামাজ পড়া শেষ। ইয়ানা মাথা ব্যথার জন্য কথা বলতে পারছে না। চোখ মুখ অসম্ভব রকম ফুলে আছে। ফর্সা মুখটা লাল হয়ে গেছে। অতিরিক্ত কান্নায় গলার আওয়াজ ভেঙে গিয়েছে।
ইয়ানা, হ্যাঁ। অগ্নি আর অপেক্ষা করেনি। হুট করে ইয়ানাকে কোলে তোলে নিয়ে সিঁড়ি দিয়ে নেমে বেরিয়ে যায় লিভিং রুম থেকে। ইয়ানা উচ্চস্বরে কিছু বলতে ও পারছে না, গলা এমন হয়ে যাওয়ার কারণে। বারবার জিজ্ঞাসা করছে কোথায় নিয়ে যাচ্ছেন। প্রতিটা প্রশ্নেই অগ্নি নিশ্চুপ। ইয়ানাকে অগ্নি গাড়িতে বসিয়ে দিয়ে নিজেও বসে পড়ে। ইয়ানা গাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য ছটফট করে উঠে। গাড়ির দরজা খুলে বেরিয়ে পড়তে নিবে এমন সময় অগ্নি ইয়ানাকে হেঁচকা টানে পুনরায় সিটে বসিয়ে দরজা লাগিয়ে দেয়। এরপর একটা হ্যান্ডকাফ দিয়ে হাত বেঁধে দেয়। নিজে গম্ভীর হয়ে বসে গাড়ির স্টিয়ারিং এ হাত রাখে। ইয়ানা, পাগল হয়ে গিয়েছেন? রাত 1টার সময় কোথায় নিয়ে যাচ্ছেন? পাগলামি না করে বাড়িতে দিয়ে আসুন। ইয়ানার কোনো কথায় অগ্নি উত্তর দেয়নি। যেন কথা কানেই প্রবেশ করেনি। গম্ভীর আর নিস্তব্ধ হয়ে বসে আছে। দৃষ্টি হুডির আড়ালে বুঝা মুশকিল। গাড়ি সা সা করে গন্তব্যে এগিয়ে যেতে থাকে। চলবে? বাঁচিয়ে দিলাম রুয়ানাকে। যেভাবে মামলার ভয় দেখানো শুরু করছিল সবাই।